যখন সাজিদ হাসনাত ক্ষমতার চেয়ার থেকে নেমে যাবে ওই দিন শেখ হাসিনার মতো এই দাজ্জালের চরিত্র যেভাবে প্রকাশিত হয়েছে সাজিদ হাসনাতের চরিত্র প্রকাশিত হবে বলে আমি বিশ্বাস করি। নতুন চাপে পড়েছেন ছাত্র সমন্বয়করা এবং একই সঙ্গে তাদের যে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড সেগুলো যথেষ্ট প্রশ্নের জন্ম দিচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষও নানান কারণে তাদের উপরে এখন বিরক্ত। এগুলোর একটি কথাও কি মিথ্যে? ঘোষণা করেছেন যে এভাবে সমাবেশ করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য যেইভাবে বক্তব্যগুলো পেশ করেছে। এই সেনা প্রধান এখন ভারতের সাহায্য চাইছেন, কারণ তিনি মোহাম্মদ ইউনূস সরকারের পতন চাইছেন। জুলাই আগস্টে অভ্যুত্থানের পেছনে কে আসলে মাস্টারমাইন্ড, ক্রেডিটটা কাদের, সেটা নিয়ে একটা বিভাজন হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সম্মানিত দর্শক, ব্রেকিং নিউজ, সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গেছে। তারা মহাবিপদে পড়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কদের সময় শেষ, এমনই কথা বলতেছেন জনগণ। দর্শক মণ্ডলী, বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে আর কিছুই বলার নেই। দর্শক মণ্ডলী, এই পরিস্থিতির মধ্যেই সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গেছে। দর্শক, আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সমন্বয়করা তলে তলে এইসব কি কর্মকাণ্ড করতেছিল। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য একসঙ্গে জানতে পারবেন, সমন্বয়কদের অজানা রহস্যময় কিছু কথা। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আমরা মূল ভিডিওতে চলে যাব। আপনারা এক এক করে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওগুলো ধারাবাহিক এক এক করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি বলছি, আপনারা শেখ হাসিনাকে ফেরেস্তার মতো দেখতেন। এই ফেরেস্তা যখন ক্ষমতা থেকে নেমে গেছে তখন এই ফেরেস্তার প্রকৃত চেহারা দাজ্জাল ছিল নাকি ফেরেস্তা ছিল আপনারা দেখেছেন। তার কুকর্মগুলা মানে দিন যত যাচ্ছে তত আমাদের কাছে প্রকাশিত হচ্ছে। এখন শেখ হাসিনাকে তেল দিতে 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 সবাই মাথার উপরে রাখতো। এখন সাজিদ হাসনাতের বিরুদ্ধে কথা বলার জন্য এখন চিরুনি অভিযান কিংবা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও তাদেরকে মানে এরকম লোক এখন খুঁজে পাওয়া খুব দুষ্কর। আমার মতো হয়তো কিছু অবলা জীব তাদের বিরুদ্ধে লেগে আছে, কিছু পাওয়ার আশায় না কিছু না পাওয়ার আশায়, নিজের ক্ষতি নিজে ডাকছি আর কি, খাল কেটে কুমিয়ে আনছি। যখন সাজিদ হাসনাত ক্ষমতার চেয়ার থেকে নেমে যাবে ওই দিন শেখ হাসিনার মতো এই দাজ্জালের চরিত্র যেভাবে প্রকাশিত হয়েছে সাজিদ হাসনাতের চরিত্র প্রকাশিত হবে বলে আমি বিশ্বাস করি। একটা পোস্ট আমার চোখে এসছে। পোস্টের উপরে লেখা, মানে এক ভাই শেয়ার করেছে আর কি, ডিলিট হওয়ার অপেক্ষায়, মানে মুছে যাওয়ার অপেক্ষায় এই পোস্টটা আছে। পোস্ট আমি ভাবলাম যে ডিলিট হওয়ার আগেই আমি একটু আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আমি কয়েকটা লাইন পড়ে শোনাই, তার আগে এরপরে কথা বলবো। এখানে লেখা আছে, প্রথমে বলেছিলাম জুলাই বিপ্লবের ঘোষণা হবে, তারপর শুনলাম মার্চ ফর ইউনিটি হবে। তবুও যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেহেতু প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। দিন শেষে দেখি সবাই নেতা হতে চায়, ক্ষমতার লোভ পেয়ে বসেছে। ফেরার পথে যা শুনলাম তা তো আলহামদুলিল্লাহ। স্বঘোষিত কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়ক সহযোদ্ধা ভাইয়েরা আমাদের নারায়ণগঞ্জ জেলার জন্য 10 বাসে বরাদ্দ 1 লক্ষ টাকা হুজুরদের। আমি বাকিটা পড়লাম না, এটা অনেক লম্বা স্ট্যাটাস, আমি তার সংক্ষেপে আপনাদেরকে পড়ে শোনালাম। এখানে যেটা হচ্ছে, এটা সারমর্ম হচ্ছে এভাবে, যারা নিজেদেরকে স্বঘোষিত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কিংবা সমন্বয়ের দাবি করছে, এরা রাতারাতি কোটিপতি হয়ে গেছে, রাতারাতি আইফোন বা এদের জীবন মান পাল্টে গেছে। কিন্তু যারা কিনা প্রকৃতপক্ষে এই বিপ্লবকে ধারণ করে এরা আজও, কিংবা যারা কিনা এই আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন তারা আজকে হারিয়ে যেতে বসেছে। এখন এই যে এই 4 মাসের মধ্যে কি এমন হয়ে গেল যে আপনার প্রোগ্রাম করার জন্য বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে বিশাল লোকবল দেখানোর জন্য জেলা কিংবা উপজেলা পর্যায় থেকে কিংবা বিভাগীয় পর্যায় থেকে গাড়ি ভাড়া দিয়ে লোক ভাড়া করে আনা লাগবে, এরকম বিপ্লব তো আমরা চাইনি। এজন্যই আমি সকালে বিকালে রাত্রে সাজিদ হাসনাতের কাছে আমি প্রশ্ন করি, কেন রে ভাই, তুমি ছাড়া কি আর কেউ নাই এই বাংলাদেশে? তোমরা ছাড়া কি আর কেউ নাই যে এই আন্দোলন করেছে? মানলাম হারুন হোটেলে তোমরা সুন্দর আপ্যায়ন পেয়েছো, ডাল ভাত দিয়ে না খেয়ে গরুর গোশত খাসি দিয়ে খেয়েছো, আমরা দেখেছি। কিন্তু তোমরা এই রুমে বসে যে কষ্টটা করেছো তার থেকে আমরা যারা মাঠে ছিলাম আমরা কিন্তু খেয়ে না খেয়ে তৃষ্ণার্ত হৃদয়ে আমরা কিন্তু এই শেখ হাসিনাকে তাড়ানোর জন্যই কাজ করেছি। এখন আমাদেরকে বিভাজনের রাজনীতি করছে, কে আগে ক্ষমতায় যাবে, ক্ষমতার লোভ আমাদেরকে পেয়ে বসেছে। আমরা তো ক্ষমতার জন্য আন্দোলন করি নাই, আমরা তো আপনার
এই দেশকে পরিবর্তন করার জন্য, এই দেশের আপামর জনগণের জীবনমান উন্নয়নের জন্য তথা বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য কিন্তু আমরা এই সংগ্রাম আন্দোলনটা করেছি। এখন সাজিদ হাসনাতের বিপক্ষে কথা বললেই মনে হয় যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি। সাজিদ হাসনাতের বিরুদ্ধে কথা বললে মনে হয় যে বাংলাদেশের জনগণ মনে করে না, মনে হয় মোদির বিরুদ্ধে কথা বলছি। এই চিন্তা ভুল। আমি বলছি সাজিদ হাসনাতের চারপাশে আপনারা যারা ঘোরাঘুরি করছেন, তাকে যারা টেল দিচ্ছেন, আপনি তাদের সাজিদ হাসনাতের ব্যাকগ্রাউন্ড চেক করেন এবং তারা এত টাকা কোত্থেকে পেল, কিভাবে পেল আপনারা খুঁজে বের করেন। আমি বলবো না কোত্থেকে পেয়েছে, তাদের যে খুব কাছের এক সহকর্মী এই স্ট্যাটাসটা দিয়েছে, এত হয়তো তাকে ফোন দিয়ে ট্রেক দিয়ে এই পোস্টটা ডিলিট করতে বাধ্য করবে, যেমনটা শেখ হাসিনা করতো তার নামে ভিন্ন কিছু ফেসবুকে লেখালেখি করলে কিংবা নিউজ করলে। এখন এই জন্য আমি বলছি সময় এসেছে আমাদের বিভাজনের রাজনীতি ছেড়ে কালসাপ না পোষা। আমরা যদি কালসাপ পুষি তাহলে আমরা এই কালসাপের ছবলে আমাদেরকে মরতে হবে। আমরা মরতে চাই না, এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। নতুন চাপে পড়েছেন ছাত্র সমন্বয়করা এবং একই সঙ্গে তাদের যে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড সেগুলো যথেষ্ট প্রশ্নের জন্ম দিচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষও নানান কারণে তাদের উপরে এখন বিরক্ত। এগুলোর একটি কথাও কি মিথ্যে? ছাত্র সমন্বয়করা যে চাপে পড়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের, তা সমন্বয়কদের অনেকেই স্বীকার করছে বা গণমাধ্যমের সামনে তারা তুলে ধরছে। অনেকে বলছেন যে বিএনপি ছাত্রদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না, দলটি ছাত্রদের দাবির বিপরীতে দাঁড়িয়ে চাপ সৃষ্টি করছে। কেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে এটিকে তারা বুঝতে পারছে না? ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া অগণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে উত্থাপিত হয়েছে, অযৌক্তিক বিভিন্ন দাবি দেওয়া, সেগুলো সরকার মেনে নিতে বাধ্য হয়েছে, কিন্তু বিশেষ কিছু দাবি সরকার মেনে নিতে পারছে না রাজনৈতিক চাপের কারণে। এবং এ কথা তো সত্য যে সরকারের এখন পার্ট ছাত্র সমন্বয়করা, তারা যেভাবে বলছে সরকারকে পরিচালিত হতে হচ্ছে। এবং এই ধারণাও মানুষের জন্মেছে যে সরকার তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ছাত্রদেরকে সামনে রেখে ব্যবহার করছে। মানুষের পারসেপশনের কথা বাদ দিলাম, যেটি দৃশ্যমান একেবারে, তাদের বিভিন্ন দাবি যেমন সরকার বিভিন্ন সময় মেনে নিয়েছে, আবার রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দোষের উল্লেখ করে, অবৈধ উল্লেখ করে তার যে অপসারণের দাবি, ৭২-এর সংবিধানকে মুজিবাদী সংবিধান হিসেবে আখ্যা দিয়ে তার কবর রচনা, সেগুলোকে ছুঁড়ে ফেলা, নতুন সংবিধান প্রণয়নের দাবি, বিপ্লবী জাতীয় সরকার গঠনের তাদের যে চেষ্টা বা দাবি, এবং একই সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ 14 দলকে নিষিদ্ধ করার তাদের যে দাবি, এইগুলো আর এখনো পর্যন্ত মেনে নেওয়া সম্ভব হয়নি সরকারের পক্ষ থেকে। এবং রাজনৈতিক দলগুলো বলছে যে এই মুহূর্তে এসে এইগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া মানে দেশকে নতুন একটা অস্থিতিশীল অবস্থা দিকে ছুড়ে দেওয়া। এবং সরকার যথেষ্ট অস্বস্তির মধ্যে রয়েছে, যদিও তাদের মধ্যে একটি যোগসাজশ রয়েছে ছাত্রদের সঙ্গে। কিন্তু সমন্বয়কটা কি বলছেন? সমন্বয়কটা বলছেন যে তারা এখনো পর্যন্ত তাদের যে দাবিগুলো সেখান থেকে এখনো ফিরে আসেনি। যেমন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, তিনি বলছেন যে রাষ্ট্রপতি অপসারণ, সংবিধান সংস্কার অথবা বাতিল এবং প্রোক্লেমেশনের দাবি এখনো তারা উচ্চারিত করছে এবং এগুলো মেনে নিতে হবে। তিনি বলছেন যে বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে ৭২-এর সংবিধান বাতিল চাওয়া মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। আসলে তা নয়, ৭২-এর সংবিধানে মুক্তিযুদ্ধে চাওয়ার সঙ্গে অসঙ্গতি রয়েছে, সেজন্য আমরা নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের কথা বলছি। গণপরিষদ নির্বাচনের দাবিও তারা করছে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব যে দাবি করছে যে মুক্তিযুদ্ধের চাওয়ার সঙ্গে অনেক ধরনের অসঙ্গতি রয়েছে ৭২-এর সংবিধানে, তাহলে ২৪শে আন্দোলনের কি এমন চাওয়া রয়েছে বা তখনকার মানুষের কি এমন ঘোষণা ছিল যারা আন্দোলনে অংশ নিয়েছিল, যেটা পরিপ্রেক্ষিতে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে? এমন কোনো বিষয়কে উল্লেখ করা হয়েছিল আন্দোলনের সময়, গণ অভ্যুত্থানের আগে? একথা অবশ্যই স্বীকার করতে হবে যে সবার মতামতের ভিত্তিতে, সর্বজনীন গ্রহণযোগ্যতার ভিত্তিতে ৭২ সংবিধান রচিত হয়নি। অনেকের আপত্তি ছিল, যেমন সিপিবি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তখনই সংবিধান গৃহীত হওয়ার আগে তাদের অবজারভেশন তারা জানিয়েছিল, বেশ কিছু বিষয় আপত্তি ছিল, বেশ কিছু বিষয়ের দাবি ছিল, সেগুলো সংযোজিত করার, কিন্তু হয়নি। তাই বলে কি সিপিবি সেগুলোকে আমাদের সংবিধানকে অস্বীকার করে আসছে? নিশ্চয়ই না। সংস্কার চাওয়া যেতেই পারে, কিন্তু ছুঁড়ে ফেলতে হবে মুজিবাদী সংবিধান হিসেবে আখ্যা দিয়ে, এগুলো সবাই ভালো চোখে নিচ্ছে না। পিছনে কি উদ্দেশ্য রয়েছে সেগুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে। যেমন বিএনপির পক্ষ থেকে এবং আরো বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন এই বিষয়টি নিবৃত করা হলো সংবিধান কবর রচনার মাধ্যমে প্রোক্লেমেশন উপস্থাপনের 31শে ডিসেম্বর, তারপরও তারা যে মার্চ ফর ইউনিটি নামে যে সমাবেশটি করলো সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠেছে। যেমন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি গত ১ জানুয়ারি রাজধানীতে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি বলছেন যে মার্চ ফর ইউনিটি এই নামে কেন সমাবেশ করতে হলো? ইউনিটির নামে এ ধরনের সমাবেশ বক্তব্য ষড়যন্ত্রকারী, লুটপাটকারী ও ফ্যাসিবাদীদের জন্য কি সহায়ক নয়? মার্চ ফর ইউনিটির সমাবেশে আমরা লক্ষ্য করেছি তাদের মুখ থেকে কি ধরনের বাক্য এসেছে, কি ধরনের বক্তব্য এসেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা কি ধরনের ছিল। আমাদের প্রশ্ন, কি কারণে ইউনিটির নামে মিটিং করতে হয়? শহীদুদ্দিন চৌধুরী অ্যানি কি
খুব অযৌক্তিক কোনো প্রশ্ন তুলেছেন? তারা সমাবেশ করলো মার্চ ফর ইউনিটি, তাদেরকে নিয়ে ইউনিটি গড়ে তোলার চেষ্টা করছে। তারা বলছে তারা সংবিধান ছুঁড়ে ফেলতে, সংবিধানের কবর রচনা করতে, নতুন ঘোষণাপত্রের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করেছে, তাদের মতামত নিচ্ছে। মতামতটি কোথায়? তাদের পরামর্শটি কোথায়? এবং তারা সাথে কেউ না এলে তারা একা যা ইচ্ছে তাই করে ফেলবে। এবং এই যে ইউনিটি করতে চাইলো, মার্চ ফর ইউনিটি, অনেক বড় একটি বিষয়। অবশ্যই প্রশ্ন ওঠে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল তিনি কি বলছেন যে বিশেষ বিশেষ দলের সঙ্গে বিশেষ বিশেষ পর্যায়ে যোগাযোগ, সেটা তো সাধারণ মানুষ ভালো চোখে দেখে না, যোগাযোগটা তো সবার সঙ্গেই হওয়া উচিত। তিনি স্পষ্ট এখানে জামাতকে উদ্দেশ্য করে বলেছেন। এবং জামাতের নানান ধরনের পরামর্শে ছাত্র সমন্বয়করা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, বিভিন্ন ধরনের দাবি দাওয়া তুলে ধরছে এবং সেগুলো যে কোনো মূল্যে বাস্তবায়নের চেষ্টা করছে। যদিও জামাতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলছেন যে জনগণ কোনটা গ্রহণ করবে এটা তাদের বিষয়, ছাত্ররা একটা পরিবর্তন এনেছে, তাদের বিভিন্ন দাবি থাকতে পারে, আমরা কাউকে চাপ দিচ্ছি না। জামাতের ভূমিকাটা তো অবশ্যই রহস্যজনক। ছাত্ররা একটা পরিবর্তন এনেছে, শুধু ছাত্ররা এনেছে? ছাত্রদের সঙ্গে জনতা ছিল না? বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন না? সব একা ছাত্ররা করেছে? নিশ্চয়ই না। যেহেতু ছাত্ররা একা সবকিছু করেনি, গণঅভ্যুত্থানের সৃষ্টি একা তাদের মাধ্যমে হয়নি, হয়তো তারা ছিল, তাদের কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, তাই বলে তারা যা ইচ্ছে তাই করবে এমনটা তো মেনে নেওয়া যায় না। অতএব তারা যে চাপের মুখে রয়েছে, সেই চাপ তারা এখন কিভাবে সামলাবে, নাকি দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে অন্য আর সব রাজনৈতিক দলের সঙ্গে তারা ঐকমত্যে পৌঁছাবে, সেটি এখন দেখার বিষয়। দর্শক, জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টকে ঘিরে ক্যাডার কর্মকর্তাদের মধ্যে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুদিন আগে, সেটি নিশ্চয়ই আপনারা জানেন। এরপরে সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা আইন এবং শৃঙ্খলা বহির্ভূত কাজ করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এবং সেইভাবে এখন ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খবর হচ্ছে আন্তঃক্যাডার দ্বন্দ্ব, বিরূপ মন্তব্যে শাস্তির মুখে সরকারি কর্মকর্তারা সাবেকদেরকে নিয়ে বৈঠক করেছে, প্রকাশ্যে সমাবেশ করেছে। এগুলি সবই সরকারি কর্মচারী শৃঙ্খলার পরিপন্থী কাজ। এখনো সংস্কার কমিশন তার রিপোর্ট সরকারের হাতে দেয়নি। কিছু সুপারিশের বিষয়বস্তু নিয়ে কমিশন মুখ খুলেছে বা আলোচনা করেছে। তারপর পরেই যে পরিস্থিতি, প্রশাসন ক্যাডার এবং 25টি ক্যাডার আন্দোলনের যেভাবে কর্মসূচিগুলি ঘোষণা করেছেন, যেভাবে সমাবেশ করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য যেইভাবে বক্তব্যগুলো পেশ করেছে, তাতে প্রশাসন, সরকার কঠোর হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানে খবর হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের পর আন্তঃক্যাডার দ্বন্দ্ব ঘিরে যেসব সরকারি কর্মকর্তা পরস্পরের বিরুদ্ধে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছেন তারা শাস্তির মুখে পড়ছেন। বিসিএস প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণী সম্পদ ক্যাডারের 8 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া 2 জন কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করায় এখন পর্যন্ত সাময়িক বরখাস্ত করা কর্মকর্তাদের মধ্যে 5 জন শিক্ষা ক্যাডারের, আর 3 জনের মধ্যে 1 জন বিসিএস প্রশাসন, 1 জন প্রাণী সম্পদ এবং 1 জন মৎস্য ক্যাডারের কর্মকর্তা। এছাড়া যে 2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে তার মধ্যে 1 জন স্বাস্থ্যের এবং 1 জন প্রাণী সম্পদ ক্যাডারের কর্মকর্তা। যদিও শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা বলছেন এই সংখ্যা আরো বেশি। শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্যাডারের 18 কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এই প্রতিবেদক সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি। দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে আব্দুল মুহিত চৌধুরীকে সভাপতি করে গত 4 অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত 17 ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে কমিশন। সেদিন মুহিত চৌধুরী বলেন, জনপ্রশাসনে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50%, অন্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50% কোটা সুপারিশ করা হবে। বর্তমানে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে 75% এবং অন্য ক্যাডার থেকে 25% নেওয়া হয়। এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের এমন বক্তব্যের পর মাঠে নামেন প্রশাসন ক্যাডার এবং অন্য 25 ক্যাডারের কর্মকর্তারা। এবং প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এমন পরিস্থিতি তৈরি করে, তারা আলটিমেটাম দেয় যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীকে অপসারণ করতে হবে। যদি অপসারণ করা না হয় তাহলে কিভাবে অপসারণ করতে হয় সেই বিধি ব্যবস্থা নাকি তাদের জানা আছে। এমন সব কথাবার্তা বলেছে এবং সেটি খুবই আপত্তিকর। গত 29 ডিসেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যারা আন্দোলনের নামে চাকরি বিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বলছি, এখন সময় জনগণকে সময় দেওয়ার, আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা সেটাকে সঠিকভাবে সহায়তা করতে হবে। কালকে আমি একটি ভিডিওতে বলেছিলাম এই সেনা প্রধান এখন ভারতের সাহায্য চাইছেন, কারণ তিনি মোহাম্মদ ইউনূস সরকারের পতন চাইছেন। এই ভিডিওতে আপনারা অনেকেই গিয়ে আপনাদের মতামত জানিয়েছেন, কেউ প্রশংসা করেছেন, কেউ আবার আমার বিশ্লেষণকে ডিফেন্ডও করেছেন। কিন্তু আজকে যে কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো, আপনারা বুঝতে পারবেন এই যে ধারাবাহিকভাবে যেরকম ঘটনা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে ঘটছে, তাতে কিন্তু এই মোহাম্মদ বিরোধী বা মোহাম্মদ ইউনূস বিরোধী একটা শক্তিশালী জোট তৈরি হতে শুরু হয়ে গেছে। আর এই শক্তিশালী জোটের নেতৃত্বে কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের সেনা প্রধান। বিভিন্ন কারণ এর পিছনে আছে। তবে তার আগে কালকে একটি সাংবাদিক সম্মেলনের কথা আমি আপনাদের বলতে চাই। সেই সাংবাদিক সম্মেলন করা হয় বিএনপির পক্ষ থেকে। বিএনপি প্রথম থেকে শেষ অবধি কালকে হঠাৎ করেই জামাতকে আক্রমণ করতে শুরু করে।
কালকে বিএনপি রিজভী প্রথমেই এই জামাতকে আক্রমণ করার সময় বলে একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। এই ইসলামপন্থী রাজনৈতিক দল এখন যে কথাবার্তাগুলো বলছেন সেই কথাগুলো শুনে দেশের সাধারণ মানুষও নাকি হাসতে শুরু করবেন, কারণ এই রাজনৈতিক দলের 1971 সালে যার ভূমিকা ছিল তা অত্যন্ত সন্তোষজনক। সরাসরি জামাতকে তিনি প্রশ্ন করেছেন, 1971 সালে আপনার দল অর্থাৎ জামাতের ভূমিকাটা কি ছিল? আপনারা অনেকেই যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন এই 1971 সালের জামাতের ভূমিকা যেটা ছিল তা বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জামাত কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের এই লড়াইয়ে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে ভোট দেয়। এটা আপনারা অনেকেই জানেন যে পাকিস্তানের সঙ্গে জামাতের কিন্তু যে সম্পৃক্ততা তা কিন্তু আজ বাংলাদেশে ভীষণ মাত্রায় এস্টাবলিশড হয়ে যায়। বিএনপির পক্ষ থেকে ফের এইভাবে জামাতকে আক্রমণ করার পিছনে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স যে কার্যত দুভাগে বিভক্ত হয়ে গেছে তা কিন্তু আমরা বুঝতে পারলাম। শুধু তাই নয়, তারা জুলাই আগস্টে যেরকম নির্দেশনামা তারা তৈরি করতে চেয়েছেন, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে যেরকম স্মরণ করতে চাইছেন, তারও কিন্তু তীব্র বিরোধিতা বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। পরিষ্কারভাবে বলা হয়েছে তারা জুলাই এবং আগস্টে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে সম্মান জানায়, কিন্তু এর মানে এটা নয় 1971 সালের মুক্তিযুদ্ধকে এই সকল জামাতিপন্থী এই সমন্বয়ক উপদেষ্টা এমনকি মোহাম্মদ ইউনূস অস্বীকার করবেন। এই ছিল কালকে বিএনপির একটি প্রেস কনফারেন্স। পরবর্তীকালে কি হলো, কালকেই বাংলাদেশের সেনাপ্রধান দেখা করলেন খালেদা জিয়ার সঙ্গে। যে খালেদা জিয়া বিএনপির হত্যা কর্তা বিধাতা, আপনারা না চাইলেও স্বীকার করবেন হয়তো খালেদা জিয়াই কিন্তু বিএনপির এখনো একমাত্র মুখ, যার ইশারায় বিএনপি নামক রাজনৈতিক দলটা বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন দেখছে। এবার প্রশ্ন হলো, যিনি অ্যাক্টিভ পলিটিক্সে নেই, যিনি দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে, তার সঙ্গে হঠাৎ করে সেনাপ্রধান কেন দেখা করতে শুরু করলেন? অর্থাৎ ললাট লিখন কিন্তু মোহাম্মদ ইউনূসের তৈরি হতে শুরু হয়েছে, যে ললাট লিখনে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স কার্যত দ্বিখণ্ডীকরণ হয়ে গেছে। একদিকে সেনাপ্রধান এবং বিএনপির শক্তিশালী জোট, অন্যদিকে এই সমন্বয়ক উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের মৌলবাদী সংগঠনের জোট। আর এর ফলে কিন্তু পক্ষান্তরে বা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের অ্যাডভান্টেজ একটা পজিশনে পৌঁছে যেতে পারে কিছুদিনের মধ্যেই। কেন এবার সেনাপ্রধান এই খালেদা জিয়ার সঙ্গে মিটিংটি করলেন? দেখুন, কালকে একটি ভিডিওতে আমি এক সম্পূর্ণ বিশ্লেষণ করে বলেছি খালেদা জিয়ার শুধু সাথে মিটিং শুধু নয়, সেনাপ্রধান যে ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইছে তার পিছনে সুনির্দিষ্ট কিন্তু কিছু কারণ আছে। কালকে যে ইন্টারভিউতে এই সেনাপ্রধান পরিষ্কারভাবে বলে বাংলাদেশ কিন্তু কোনোভাবেই ভারতের সঙ্গে যুদ্ধ চাইছে না, দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় থাকবে এবং বর্তমানে বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানে কোনোভাবেই অর্থনৈতিক মন্দা যদি ঠেকাতে হয় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করা যাবে না। অর্থাৎ যেভাবে দিনের পর দিন জামাত এবং মোহাম্মদ ইউনূস ভারত বিরোধিতা করেছে তার পাল্টা কিন্তু কালকেই সেনাপ্রধান দিতে শুরু করে দিয়েছিলেন। আর এরপরেই বিএনপি খালেদা জিয়ার সঙ্গে এই ধরনের মিটিং, পক্ষান্তরে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এক বড় শক্তিশালী জোট কিন্তু গঠন করতে শুরু করে দিল সেনাপ্রধান। এবার সেনাপ্রধানের সাইকোলজিটা বুঝুন। আপনারা হয়তো অনেকেই এই সেনাপ্রধানের মুভমেন্ট গুলো নিয়ে অনেক বেশি কনফিউশনের কোনো দরকার নেই। আপনারা বিভিন্ন ঘটনাগুলো পরপর সাজান, দেখবেন যখন ভারত থেকে বাংলাদেশে মিটিং করতে যায় বিক্রম মিস্ত্রি, তখন কিন্তু তিনি সেনাপ্রধানের সঙ্গে ঘন্টা খানেক মিটিং করেন। আর এখানেই প্রশ্ন, সেনাপ্রধান তো দেশের সরকারের কোনো কর্তা ব্যক্তি নয়, তাহলে সেই রকম গোপন মিটিং এ 1 ঘন্টা ধরে সেনাপ্রধান এবং ভারতের বিদেশ সচিবের সঙ্গে এমন কি মিটিং হলো যার ফলে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স এর অন্তর্দ্বন্দ্ব আন্তর্জাতিক স্তরে সামনে চলে আসতে শুরু করলো? এবং সেনাপ্রধান মোহাম্মদ ইউনূস বিরোধী কথাবার্তা শুধু বলেছেন তাই নয়, তিনি মোহাম্মদ ইউনূসকে কার্যত টপকে ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে চাইছেন। এমনকি যেই আলটিমেটামটা এসেছে আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে না এটা ঠিক না, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ঘটনা তো ঠিকই আছে। জুলাই আগস্ট এই অভ্যুত্থানের পেছনে কে আসলে মাস্টার মাইন্ড, ক্রেডিটটা কাদের, সেটা নিয়ে একটা বিভাজন হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর আমাদের সমন্বয়কেও তারাও তাদের নতুন বন্দোবস্তকে বাস্তবায়নের জন্য নানান ধরনের ভূমিকা নিচ্ছেন। কেউ দামি গাড়ি চড়ছেন, কেউ সরকারের বড় বড় পদ পদবিতে চলে গেছেন, আবার একদিকে আহত ছাত্ররা আন্দোলন করছে। কিন্তু এত কিছুর মধ্যে অন্ধকারের যোদ্ধাদেরকে ভুলেই গিয়েছে আমাদের সমন্বয়করা, পাশাপাশি প্রবাসীদেরকেও কিন্তু ভুলে গিয়েছে। তারা তাদের বিভিন্ন এথিক্স নিয়ে কাজ করছে, কিন্তু যে জিনিসগুলোতে আমাদের দরকার ছিল সেগুলো নিয়ে কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখছি না। যেমন ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনটাকে বাতিল করা হবে, আলোচনায় আছে, কিন্তু বাতিল করা হচ্ছে না। অনেক প্রবাসী দেশে যেতে পারছে না। নাম্বার 2 হচ্ছে অন্ধকারের যুদ্ধ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি হ্যাকাররা। গেল 2 দিন আগে আমাদের সমন্বয়কদের ফেসবুক আইডিগুলোকে ডিসেবল এবং তারা ভয়ে এগুলোকে ডিএক্টিভ করেছিলেন। কেন করেছিলেন জানেন? আমাদের হ্যাকার যে যোদ্ধারা আছেন, সাইবার যোদ্ধারা, তারা খেপছে। কেন খেপছে? যে এত কিছু হয়ে গেল, 5 মাস হয়ে গেল, ভাই আমাদের অস্তিত্বটা তো তোমরা স্বীকারই করলে না, আমাদের নিয়ে তোমাদের কোনো বিজ্ঞপ্তি, কোনো বক্তব্য, কোনো জায়গায় আমাদের অস্তিত্বটাই নাই, তোমরা তোমাদের যার যার জায়গায় আসো, আমাদের অবস্থানটা কোথায়? পাশাপাশি এই সাইবার যোদ্ধাদের ডাকেও প্রবাসীরা সাড়া দিয়েছিল দাবি করে। সাইবার যোদ্ধারা বলছেন যে আপনার রেমিডেন্স শাটডাউনের ক্ষেত্রে সাইবার যোদ্ধারা ব্যাপক ভূমিকা রেখেছিল। পাশাপাশি উপদেষ্টা ফারুকির মতন মানুষকে কিভাবে উপদেষ্টা পদে রাখা হচ্ছে এ নিয়েও সমন্বয়কদেরকে দায়ী করেছে সাইবার যোদ্ধারা। বাংলাদেশ সাইবার যোদ্ধা টিমের একজন সদস্য তিনি আপনার গণমাধ্যমের সাথে কথা বলেছেন যে কেন সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদ এই যারা আছেন, আরো যারা মূল সমন্বয়ক আছেন, তাদের আইডিগুলোকে টার্গেট করেছে। তবে তাদের কোনো আইডিকে তারা ডিসেবল করে দেয়নি, কিন্তু টার্গেট ছিল আর এর আগেই তারা ডিএক্টিভেট করে ফেলেছে।
ইভেন আমাদের এই সাইবার যোদ্ধারা বলছেন যদি এই 72 ঘন্টার মধ্যে 48 ঘন্টা সম্ভবত সময় দিয়েছে, যদি এটা মানে আমাদের সাইবার যোদ্ধাদের সম্পর্কে অস্তিত্ব স্বীকার করা না হয়, তাদের বিষয়গুলোকে নিয়ে কথা বলা না হয়, তাহলে সরকারের বিভিন্ন যে সাইটগুলো আছে সেগুলোতে তারা কিন্তু অভিযান চালাবে। ইভেন তারা বলছেন বাংলাদেশের সাইবার সিকিউরিটি এতটা দুর্বল যে এখানে চাইলে অনেক কিছু ঘটতে পারে, আর এগুলো সম্পর্কে আমাদের সাইবার যোদ্ধারা অবগত আছেন। বেসিক্যালি গোসা ক্ষোভ থেকেই আমাদের সাইবার যোদ্ধারা কিন্তু এই কাজগুলো করেছেন। এখন তাদের দাবিটা যৌক্তিক, আমিও মনে করি যে এখানে আন্দোলনের ক্রেডিট নিয়ে শুধুমাত্র কয়েকজন দল, কয়েকজন ব্যক্তি তারাই শুধু এটা নিয়ে ভাই খেলাখেলি করতেছেন। এই আন্দোলনের পিছনে যারা ভূমিকা রাখছেন তাদেরকে ক্রেডিট দেন। আর প্রবাসীদের জন্য কি করা হয়েছে, ভিআইপি একটা লাউঞ্জ করা হয়েছে, লাউঞ্জ দিয়ে আমরা পানি খামো বাংলাদেশে গেলে, কিন্তু যাওয়ার আগে এই দেশগুলোতে মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশে, মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় এই যে পাসপোর্ট সমস্যা, দালাল সমস্যা, তারপর ভিসা রিনিউ করতে গেলে কি পরিমাণ টাকা পয়সা লাগে, নানান ধরনের, সেখানে দূতাবাস থেকে সেবা পাওয়া, এগুলোতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসছে আকাশ পাতাল? কিছুই হয় নাই। ডিজিটাল নিরাপত্তা আইন শেখ হাসিনার সময় এটা নিয়ে সবাই কথা বলছে, কিন্তু এখন তো আসিফ নজরুল স্যারের হাতেই ক্ষমতা। কেন এই আইনটাকে বাতিল করা হচ্ছে না? কেন এটাকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না? হাজার হাজার প্রবাসী অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তারা কিন্তু বিপদে পড়ছিল, দেশে যেতে পারে নাই, এখনো যাচ্ছে না। কেন এগুলো হচ্ছে না? রাজনৈতিক দল করবেন করেন, বাট এগুলো তো জরুরি ছিল, ফার্স্ট প্রায়োরিটির কাজ ছিল, কেন করছেন না? যার কারণে সাইবার যোদ্ধারা খেপছে। দর্শক, আপনারা বিস্তারিত প্রতিবেদন শুনতে পারলেন, এখন আপনারা বিস্তারিত আলোচনা শুনুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ব্যর্থতা আমরা 52-53 বছরেও বাংলাদেশকে সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসায় একটি দেশ হিসেবে গড়ে তুলতে পারলাম না। রাজনীতি নিয়ে সংকীর্তনায় তুগ্নে আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। গণতান্ত্রিক যুদ্ধ শেষে হলেও আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে। সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে একটি সত্য, সুন্দর, সুখী, সমৃদ্ধ, প্রেমময় বাংলাদেশ নির্মাণ করতে হবে। গতকাল শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে চর্চা করি না। এখানে পরপর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্যে দিয়ে গণতন্ত্রকে চর্চা করে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, অধিকারকে অর্জন করতে পারবো। তিনি বলেন, আমরা আবার একটি স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই স্বপ্নটি হচ্ছে সত্যিকার অর্থেই আমাদের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন, একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ, প্রেমময় গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশকে নির্মাণ করার আমরা চেষ্টা করছি। বিএনপির মহাসচিব বলেন, আমরা 1971 সালে যুদ্ধে ছিলাম, এরপর গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম। আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা ঐক্যের যে যুদ্ধ, সবাই মিলে একসঙ্গে দেশটাকে যে গঠন করব, নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো। আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে, তবে সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ছেলেরা, রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছেন। আমাদের রাজনৈতিক কর্মীরা দীর্ঘদিন অস্বাভাবিক, অমানবিক নির্যাতন সহ্য করেছেন। 700 থেকে 800 রাজনৈতিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। দর্শক মণ্ডলী, এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা বিস্তারিত প্রতিবেদন এবং বিস্তারিত আলোচনা শুনতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।